মডার্ন বায়োটেকনোলজির ম্যাজিকে কিভাবে সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলা যায়, ঠিক এই মূল ভাবনাকে সামনে রেখেই কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক অভিনব মিডিয়া সেশন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, নেফ্রো কেয়ার এবং সম্পূর্ণ উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর যৌথ উদ্যোগে এই মহৎ প্রয়াস। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি। অনুষ্ঠানের শুরুতেই তিনি বরণ করে নেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর প্রতিম সেনগুপ্তকে এবং ফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সুতাপা সেনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং প্রেস ক্লাবের সভাপতি স্নেহা শিশুর। বায়োটেকনোলজি ও পাবলিক হেলথের মেলবন্ধন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ঠিক কি বললেন নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি ডক্টর প্রতিম সেনগুপ্ত। দেখুন, যে টপিকটা আজকে আমাদের কথা বলার কথা সেটা হচ্ছে স্বাস্থ্য। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দায়িত্বশীল বিষয়, সামাজিক বিষয়, এবং এই স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আমরা স্বাস্থ্যকর্মী, কিন্তু আপনি ভেবে দেখুন প্রত্যেকটি মানুষ যিনি জন্মেছেন এবং যার একদিন মৃত্যু হয়, তার এই যে জীবন সাইকেলটা, এই জীবন সাইকেলটা সে কতটা সুস্থ থাকতে পারে তার উপর কিন্তু ডিপেন্ড করে সেই মানুষটির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সে সমাজে কি কন্ট্রিবিউট করছে, আর ওভারঅল আমাদের দেশের স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য। সুতরাং স্বাস্থ্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা সবাই একমত করব। কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে যেটা আলোচনার বিষয় সেটা ছিল যে কিভাবে আমাদের আগামী কয়েকটা দশকের মধ্যে এই স্বাস্থ্যের একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে, কিভাবে টেকনোলজি স্বাস্থ্যকে একটা সাংঘাতিক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। মানব স্বাস্থ্য, সাধারণ মানুষের সুস্থতা, তাতে টেকনোলজি কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে কেন আজকে আমরা আজকে মিডিয়ার সমস্ত লোকজনদের কাছে এটা নিয়ে আলোচনা করছি। মিডিয়াতে যে খবরগুলো প্রকাশিত হয় তার মধ্যে স্বাস্থ্যের জায়গাটা খুব কম। সপ্তাহে একদিন, মাসে একদিন একটা স্বাস্থ্যের পেজ আছে, কিন্তু এটা রোজকার ব্যাপার। প্রতিদিন আমাদেরকে সুস্থ থাকার কথা ভাবতে হয়। আপনি ভাবুন, সরকার পাল্টে গেল, কোথায় ব্রিজ ভেঙে পড়লো, সবকিছু, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে এগুলো কোনো মানে নেই। না, যেদিন অসুস্থ হবো বা যেদিন অসুস্থ হাসপাতালে ভর্তি হবো, সেদিন তখন বোঝা যায় যে গুরুত্বপূর্ণ, তখন কিন্তু সময় থাকে না। এই একটা অদ্ভুত মানে স্বাস্থ্য সম্পর্কে আমাদের অনীহা, স্বাস্থ্য সম্পর্কে আমাদের অসচেতনতা, যেটা ছাড়া আমরা কেউ এক্সিস্ট করি না, এইটার চেতনাটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, আগে নিজের মধ্যে এস্টাবলিশ করা, তারপর মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এইটা বোধ হয় আমাদের প্রত্যেকের, আপনি স্বাস্থ্যকর্মী হন বা পত্রকার হন বা মিডিয়া হন, সবার এটা বোধ হয় গুরুত্বপূর্ণ। কারণ এর বাইরে কিছু নেই। ইফ ইউ ডোন্ট এক্সিস্ট, নাথিং এক্সিস্ট। তো সেই পার্সপেক্টিভ থেকে আমার ধারণা আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আজকের এই আলোচনার সারাংশ খবরের কাগজের প্রথম পাতায় নিজেরা বুঝে, এটার গুরুত্বটা বুঝে। আমি জানি মিডিয়া হাউসে আপনারা যারা কাজ করেন প্রত্যেকের অনেক প্রেশার থাকে, প্রথম পাতায় কোন ছবি আছে এটা আপনার ইচ্ছায় থাকে না, কিন্তু এটা যদি আমরা প্রায়োরিটাইজ করতে পারি, হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, এডুকেশন ইজ দ্য প্রায়োরিটি, সেটা যদি করতে পারি, এটা মনে হয় যে কোনো দায়িত্বশীল মানুষের কর্তব্য। আমরা এই ব্যাপারে কি সহমত? আমি তো দেখতে চাইছি আপনারা এই ধারণাটা কজন সহমত, তাহলে হাত তুলুন। দেন ইট মেক্স ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। সো টেকনোলজি এখন একটা কিরকম শিফট হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা আমাদের প্রত্যেকের বোঝা হচ্ছে। আমরা প্রিভেন্টিভ হেলথ সেটাকে প্রায়োরিটি দিচ্ছি রাদার দ্যান কিউরেটিভ হেলথ। মানে অসুখ হয়ে যাওয়ার পর, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর, কিডনি ফেলিওর হয়ে যাওয়ার পর একজন স্পেশালিস্টের কাছে গিয়ে কোনো লাভ নেই। তখন অবশ্যই তখন আমরা দেওয়ালে পিঠ থেকে দিয়ে আমরা যাই, চিকিৎসা করতে হয়। কিন্তু আজকের দিনে টেকনোলজি যেরকম ভাবে ডেভেলপ করেছে, যেরকম ভাবে টেকনোলজি আমাদের বিভিন্ন রকম ভাবে সাহায্যের দিকে এগিয়ে নিয়ে এসেছে, আমরা টেকনোলজি, এআই সমস্ত কিছু, সেটাকে যদি স্বাস্থ্যক্ষেত্রে ঠিকঠাকভাবে লাগাতে পারি, তাহলে এর বেনিফিট সুবিধাতে আমরা হয়তো অনেক অসুখকে প্রিভেন্ট করতে পারবো। সো দ্য মেইন ট্রানজিশন যেটা হচ্ছে হেলথে, সেটা হচ্ছে কি করে একটা রোগকে শুরুর আগেই ডিটেক্ট করা যায়, কি করে সেই রোগ থেকে প্রিভেন্ট করা যায়। আপনার শুনে অবাক হয়ে যাবেন যে আজকাল কিছু ঋণ বেরিয়েছে, আমি একটা বই সবসময় আমার হাতে থাকে, 10-12 হাজার টাকা দাম, কিন্তু সেই ঋণটা যদি কেউ করে থাকে
তার হার্ট রেট, স্যাচুরেশন, হার্ট অ্যাটাকের প্রিভেন্স কিন্তু তার থেকে বোঝা যায়, ঘুম কেমন হচ্ছে বোঝা যায়, যে কতটা স্ট্রেসফুল সিচুয়েশন আছে সেটা বোঝা যায়, ডায়াবেটিস আছে কিনা বোঝা যায়, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করা সম্ভব। তো এই জিনিসগুলো খুব খরচ সাপেক্ষ নয়। আমরা একটা আইফোন কিনি কয়েক লক্ষ টাকা দিয়ে, আর 10-12 হাজার টাকার একটা ডিভাইস যদি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে, এইটা কি আমাদের মানে কাছে রাখাটা উপযুক্ত নয়? প্রত্যেকের এটা উচিত। অন টপ অফ দ্যাট, যখন বায়োটেকনোলজি ইনভলভ হয় তখন আমরা আরো ডেপথে ঢুকতে পারি। আজকের আলোচনাটা বায়োটেকনোলজি ছিল বলে আমরা কিছু জিনিস বলতে চাই, যে প্রত্যেকটি মানুষের একটা জিনগত গঠন আছে, সেই জেনেটিক স্ট্রাকচারস তার ফিউচার ডিজিজ প্রেডিক্ট করতে পারে। আপনারা হয়তো মানবেন আমার এই কথাটা, আপনার চেহারার মধ্যে কিন্তু আপনার দাদু, বাবা, মা সবার একটা ছাপ রয়েছে। চেহারাতে যদি সেই ছাপটা থাকে, অসুখ বিসুখের ক্ষেত্রে তার একটা চিহ্ন থেকে যায়। জেনেটিক্স এর মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা যায়। বাবার যদি ডায়াবেটিস থাকে, ছেলে ডায়াবেটিসকে প্রিভেন্ট করার জন্য আজকাল প্রচুর চিন্তা ভাবনা এসেছে। হার্ট অ্যাটাক যদি কারো ফ্যামিলিতে থাকে, সেটাকে ডিটেক্ট করে সেটাকে ট্রিট করা সম্ভব। সুতরাং বিজ্ঞান যেদিকে এগোচ্ছে, সেই বিজ্ঞানের সেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমাদের উচিত প্রত্যেকে জনসচেতনতা বাড়ানো এবং আমাদের নিজেদেরকে সুস্থ থাকা। সাংবাদিক হিসাবে আপনাদের প্রত্যেকের এই কাজটার দায়িত্ব নেওয়াটা খুব জরুরি, যাতে মানুষকে জানতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট থিং, যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভে ভাবেন, আমাদের দেশে প্রায় 101 মিলিয়ন ডায়াবেটিক রোগী রয়েছে। ডায়াবেটিস মানে আপনারা সবাই ভাবেন হয়তো শুধু ব্লাড সুগার বেড়ে গেছে, কিন্তু মোটেই তা নয়। ডায়াবেটিস এমন একটা অসুখ যার টিপ অফ দ্য আইসবার্গ হচ্ছে সুগার, কিন্তু তার পেছনে রয়েছে এমন কতগুলো গুরুত্বপূর্ণ অর্গান ফেলিয়ারের সূচনা, যেটা সম্পর্কে সচেতন না হলেই নয়। ডায়াবেটিস এমন একটা অসুখ, যে অসুখ থেকে হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার, চোখ খারাপ হয়ে যাওয়া, হাতে পায়ে গ্যাংগ্রিন হওয়া, একটা মানুষের নার্ভ খারাপ হয়ে যাওয়া, জিআই সিস্টেম, লিভার ফেলিয়ার, ইউ নেম এ ডিজিজ, ডায়াবেটিক ক্যান কজ। এটা প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু আমরা এটা সম্পর্কে কতটা সচেতন, কতটুকুনি ভাবে আমরা জানি যে ওষুধটা আমরা কতটা খারাপ করতে পারে, আগামী দিনে কি হতে চলেছে? বিলকুল নয়। কেন নয়? তার কারণে সাইলেন্ট কিলার, আস্তে আস্তে করে, হঠাৎ করে কিছু করে না, সেই জন্য আমাদের অ্যাটেনশন দিতে পারবে না। কিন্তু এটাকে যদি প্রিভেন্ট না করি, বিশ্বাস করুন, এই একটা অসুখ যদি না থাকতো, আমাদের কোনো হাসপাতালের রিকোয়ারমেন্ট থাকতো না। আর্ধেক হাসপাতালের সরকারি রিকোয়ারমেন্ট কমে যাবে যদি ডায়াবেটিস ভারতবর্ষ থেকে মিশে যায়। তো এইরকম একটা মানব অসুখ যে স্লোলি সাইলেন্টলি হার্ট, কিডনি, লিভার সবকে ক্ষতি করছে, তার ভারতবর্ষে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী আছে। আমরা এই সম্পর্কে সচেতন। আপনারা শুনলে অবাক হবেন, প্রতি 7 জন একজন রোগী কিডনির অসুখে ভুগছে আমাদের দেশে। 63% লোকের বয়স এত বেড়েছে, তাদের নানান রকম অসুখ চলেছে। শুধু এই পার্টগুলোকে মাথায় রেখে আমাদের মনে হয় যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, টেকনোলজি ড্রিভেন হেলথ কেয়ার এবং কি করে বিজ্ঞানের সাহায্যে আমরা প্রত্যেকদিন আমাদের সচেতনতা বাড়িয়ে সুস্থ থাকবো, সেদিকে নজর দেওয়া উচিত। কি করে পাবলিক লাইফ, পাবলিক হেলথে প্রিভেন্ট করে, কারণ আমাদের দেশে প্রচুর মানুষ ইনফেকশনে মারা যায়। সুতরাং ভ্যাকসিন যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, ভ্যাকসিনেশনের স্ট্র্যাটেজি তৈরি করা যায়, ভ্যাকসিন যদি ভালোভাবে তৈরি করা যায়, তাহলে একটা সাংঘাতিক রকমভাবে আমরা যেগুলো সংক্রামক ব্যাধি তার থেকে মানুষকে বাঁচাতে পারবো। WHO একটা পরিসংখ্যান দিয়েছে, সেটা শুনলে খুব অবাক হবে। 1 টাকা যদি কোনো একটা মানুষ, আমি কেন টাকার অঙ্কে বলছি, কারণ টাকাটা সবাই বোঝে, বুঝতে পেরেছেন? 1 টাকা যদি কোনো একটা মানুষ প্রিভেনশনের জন্য খরচা করে, in long run in his lifetime he can save 105 rupees for his treatment, মানে আমি ডিজিজ কিওর। মানে ধরুন ডায়াবেটিস প্রিভেনশনের জন্য যদি আপনি 1 টাকা খরচা করেন, আগামী দিনে 105 টাকার ডায়াবেটিস ট্রিটমেন্টের খরচ আপনি প্রিভেন্ট করতে পারবেন। এটা আমার কথা নয়, WHO পরিসংখ্যান। সুতরাং আমাদের বোঝা উচিত প্রিভেনশনটা কত ইম্পর্টেন্ট, এবং এটা করার জন্য ইউ নিড লট অফ থিংস। আজকাল টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, একটা ড্রপ অফ ব্লাড থেকে আমরা পয়েন্ট অফ কেয়ারে প্রচুর অসুখকে ডিটেক্ট করতে পারি। সেই সুযোগ সুবিধাগুলো আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে, এবং এগুলো খুব কস্টলি নয়। আমরা রিসেন্টলি একটা রিসার্চ করেছি, তারপরে আমরা একটা স্পেশাল ইউরিয়া সেন্সর কিট তৈরি করেছি, যেখানে স্যালাইভা, মানে একজন মানুষের যে থুতু, মানে যে লালা থাকে, তাতে একটা ছোট্ট কিট যেটা মোবাইলে ঢুকিয়ে দেওয়া যায়, এই কিটটা তৈরি করতে খরচা 10 টাকার মতো। তার থেকে আপনি আপনার রেনাল ফেলিওর আছে কিনা ডিটেক্ট করতে পারবেন। কিন্তু এই জিনিসটা প্রচার হয়নি, প্রচার করার দায়িত্ব তো আপনাদের। আমি কি সবাইকে বলতে পারি না। এটা যদি পৌঁছে যায় মানুষের কাছে, পরে বসে একটা লোক তার কিডনি ভালো আছে না বুঝতে পারে। যেরকম রুকুনিকে আমরা সুগার ডায়াগনোসিস করতে পারি,
সিমিলারলি এরকম প্রচুর অসুখের পয়েন্ট অফ কেয়ার ডায়াগনোসিসের সিস্টেম এখন বায়োটেকনোলজির দৌলতে, বিজ্ঞানের দৌলতে মানুষের কাছে পৌঁছে গেছে। আমাদের উচিত জনসচেতনতা বাড়িয়ে এই টেকনোলজির অ্যাডভান্টেজ তাদের হেলথ কেয়ার পৌঁছে দেওয়া। ওয়ারেবল বায়োসেন্সর, যেটা নিয়ে আমি কথা বললাম, আজকাল আমরা কিছুদিন আগে ওয়ারেবল বায়োসেন্সর কিছু ডিভাইস তৈরি করবো বলে ভাবছিলাম, খোঁজ করছিলাম কোথায় পাওয়া যায়। চায়নাতে তৈরি হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2000 টাকার একটা বায়োসেন্সর তৈরি হয় যাতে 135টা হিউম্যান প্যারামিটারকে ক্যাপচার করা সম্ভব। তো এইগুলো ধরুন আমাদের একটা যুদ্ধ বিমান কেনা হলো, সব খবরে ধরে চলে আসবে রাফাল কেনা হয়েছে, সাংঘাতিক যুদ্ধ করছে, মানুষকে মারছে। আসলে কি সেটা মানুষ মারার যন্ত্র, আর মানুষকে প্রিভেন্ট করার যে যন্ত্র সেটা সম্পর্কে খবর কিন্তু পৌঁছায় না। আমার উচিত আমাদের এই যারা সংবাদ মাধ্যমে যারা রয়েছেন তাদের কাছে এইগুলো সম্পর্কে আরো তথ্য কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া। আপনারা অনেকেই জানেন না যে টেকনোলজি এবং এআই ড্রিভেন ড্রাগ ডিসকভারি ক্ষেত্রে ইন্ডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। যে কিছুদিন আগে আমরা একটা ইউরোপিয়ান রেনাল অ্যাসোসিয়েশনে গেছিলাম, তাদের একটা কনফারেন্সে ভারতবর্ষে তৈরি একটা অ্যানিমিয়া প্রোডাকশন মলিকুল, সেটা সম্পর্কে আমাদের কিছু গবেষণাপত্র আমরা প্রকাশ করেছি। এবং শুনলে খুব অবাক হবে যে গোটা বিশ্বের লোক এত চমকে গেছে সেই প্রশ্নটা শুনে যে আমাকে ইনভাইট করেছেন মান্তা বদাস টু প্রেজেন্ট, যে এই মলিকুলটা ওদের দেশের কিডনি রোগীদের অ্যানিমিয়া কারেকশনের জন্য ব্যবহার করা যায় কিনা, কি তার প্রাসঙ্গিকতা, সেগুলো সম্পর্কে আলোচনা চলে। এখন যেটা জানতে খুব ভালো লাগবে যে 80% অফ দ্য জেনারিক মলিকুলস তার ইন্ডিয়াতে আমরা আফ্রিকা, সাউথ আফ্রিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, এমনকি ভারতবর্ষে তৈরি প্রচুর মলিকুল এরিয়া আপনারা এখন আমেরিকাতে কাজ করছে। এগুলো কিন্তু সব টেকনোলজি তৈরি হয়েছে। টেলিমেডিসিনের একটা হিউজ ডেভেলপমেন্ট হয়েছে কোভিডের টাইম। এখন আমি তো প্রত্যেকদিন আমার ক্লিনিকে প্রায় 20 থেকে 25% রোগীকে অনলাইনে দেখি। কেউ বসে আছেন দিল্লিতে, কেউ বসে আছেন ন্যাশনালে, কেউ বসে আছেন বিহারের কোনো গ্রামে। সুতরাং হেলথ কেয়ারকে টেলিমেডিসিনের মাধ্যমে একদম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রামের জায়গায় স্পেশালিস্ট কেয়ারকে পৌঁছে দেওয়া সম্ভব। এই ব্যাপারে প্রচুর কাজকর্ম হচ্ছে। আমার উচিত সরকারি আরো কিছু দপ্তরদের এগিয়ে এসে এই টেলিমেডিসিনকে আরো বেশি ছড়িয়ে দেওয়া, সরকারি উদ্যোগ নেওয়া, যাতে কিনা একদম প্রান্তিক মানুষদের কাছে খুব উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু পৌঁছে যায়। প্রিসিশন হেলথ কেয়ার নিয়ে যেগুলো আমরা কথা বলছি, কারণ এটা তো কমিউনিটি হেলথ নিয়ে কথা হলো, কিন্তু অ্যাডভান্স হেলথ কেয়ার প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। আমাদের আগে কিরকম হতো, সবার জ্বর হতো আমরা ক্যালকুল দিতাম। এখন ফার্মাকোজেনোমিক্স এসেছে, যেখানে রোগীর শারীরিক আর জেনেটিক গঠন অনুযায়ী বুঝে নিয়ে তার রোগের অনুযায়ী তার থেকে কোন রোগটা চলবে, কোন ওষুধটা চলবে না, সেটা ঠিক করা সম্ভব। সুতরাং the medicines are now so precisely developed, একটা প্রত্যেকটি মানুষের তার শারীরিক, জেনেটিক এবং তার গঠন অনুযায়ী ওষুধটা কিন্তু ডিফাইন করা পসিবল। সিম্পল নট ফর এভরিওয়ান। আর জিনোম স্টাডিজ এতটা অ্যাডভান্স হয়েছে, এখন হিউম্যান জিনোমের কস্টটা তো কমে গেছে। $200 একটা হিউম্যান জিনোমের পুরো প্রজেক্ট জানা সম্ভব। যেগুলো আমাদের জানতে হবে যে প্রিসিশন মেডিসিনের জন্য জেনোমিক্স, টার্গেটেড থেরাপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড প্রিভেনশন, এই চারটিকে যখন এক করা যায় তখন আমরা খুব ভালো একটা হেল্প করতে পারি। আপনারা জানেন কিনা জানি না, আমার ভাই অনির্বাণ জাস্ট এইটা কিছুদিন আগে আমাকে খবরটা পাঠালো। সেটা হচ্ছে হায়দ্রাবাদের একটি পেশেন্টের চায়না থেকে রোবোটিক সার্জারি হয়েছে। The patient is in Hyderabad and the surgical team is sitting in China. So their robot, they are controlling the robot from China and the patient is admitted in Hyderabad hospital. Through internet এই সার্জারিটা করা সম্ভব। যদি তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট কিছুটা হয়, তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তিক জায়গায় একটা রোগীর সার্জারি করবার জন্য যে স্কিলফুল হিউম্যান রিসোর্স দরকার হয়, তাহলে তো সব জায়গায় পাওয়া যায় না। খুব ভালো সার্জন হয়তো সংখ্যায় কম হবে, কিন্তু রোগী তো প্রচুর। তার পক্ষে তো পৃথিবীর সব জায়গায় দৌড়ানো সম্ভব নয়। কিন্তু এই রোবোটিক্স অ্যান্ড টেলি রোবোটিক্স এর মাধ্যমে আমরা কিন্তু এইরকম সাকসেসফুল অপারেশন করতে পারি যেখানে জিওগ্রাফিক্যাল ডিসটেন্স ইজ নট এ ব্যারিয়ার। এটা শুনে আশ্চর্য লাগছে না যে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, আপনি আপনার পাড়ার হাসপাতালে ভর্তি হলেন আর আমেরিকা থেকে সার্জন আপনাকে অপারেট করে দিল, বা আপনি কোনো একটা ছোট গ্রামে আছেন সেখানে ভর্তি হয়েছেন, আমাদের এখান থেকে কলকাতার কোনো একটা সার্জন এখানে বসে তার সার্জারিটা করবো, অপারেশন ওনার শুরু হলো। দিস ইজ পসিবল নাও। সিমিলারলি রোবোটিক্স এন্ড অপারেশন থিয়েটার একটা সাংঘাতিক চেঞ্জ আনছে। তার অ্যাডভান্টেজ খুব অল্প ইনসিশনে হয়, কুইক পেশেন্টের বাড়িতে যেতে পারে, প্রিসিশন অপারেশন আমরা করতে পারি।
ক্যান্সার ট্রিটমেন্টের একটা যুগান্তকারী চেঞ্জ এসছে আমাদের দিনে। আমরা জানি আজকাল ইমিউনোলজিক্যাল থেরাপি, বায়োলজিক্যাল থেরাপি এবং প্রত্যেকটি থেরাপি টার্গেটেড অর্গান সেল ড্রিভেন হয়। আগের মতো আর এখন দেখা যায় না যে ক্যান্সারের কিমোথেরাপি চলছে, মাথা সব চুল পড়ে গেল, এইসব এখন আর শোনা যায় না। কেন? তার কারণ হচ্ছে আমরা খুব টার্গেটেড থেরাপি গবেষণা করে আবিষ্কার করেছি। ন্যানো রোবটস, যেগুলো ফিউচার মেডিসিন, সেটা দিয়ে প্রচুর কাজ আমরা করতে পারছি। আর দিস ডিকেড ইজ এ ডিকেড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম ভাবে এগোচ্ছে, মাঝে মাঝে ভয় হয় সত্যি আগামী দিনে ডাক্তারের প্রয়োজন আছে তো। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টেলিজেন্ট ইউজ করার জন্য হয়তো হিউম্যান ইন্টেলিজেন্স দরকার। রিপিটেটিভ ওয়ার্ক, লেবরিয়াস ওয়ার্ক আমরা অনেকটাই রিপ্লেস করতে পারবো। সেদিকে একটা সাংঘাতিক রকম এগোচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বায়োলজিক্যাল সায়েন্সে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে, তখন নতুন ডায়াগনোসিস কুইকলি করা, একজন মানুষের কর্মের ব্যাপ্তি অনেক বেশি বেড়ে যাওয়া, প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস অনেক দূরে বসে কুইকলি করে দেওয়া, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস করে দেওয়া, এই সমস্ত সুবিধাগুলো আমাদেরকে প্রচন্ড রকমের হেল্প করবে। আর কিছুদিন আগে আমরা কিছু বায়োসেন্সার দেখেছি যে সেন্সারের সামনে গিয়ে বসলে ও আপনাকে আপনার কি রোগ হতে পারে, আপনার কি কি প্রবলেম আছে, সবকিছু ডায়াগনোসিস করে রিপোর্ট তৈরি করবে। So they are artificial doctors giving you the provisional reports. Based on that, a human doctor can treat you. তো এইরকম ভাবে টেকনোলজি এগোচ্ছে, যেটা আমার মনে হয় শারীরিক স্বাস্থ্যে মানুষের একটা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রচুর রকম কাজ করতে পারে। নেফ্রোলজিস্ট কিডনি নিয়ে কাজ করি, শুধু কিডনি সম্পর্কে দু কথা না বললেই নয়। আপনারা হয়তো জানেন যে অর্গান ফেলিয়ার হলে কিডনি ট্রান্সপ্লান্টেশন করে থাকে। যে বায়ো আর্টিফিশিয়াল কিডনি প্রজেক্ট, যেটা কিডনি প্রজেক্ট চলছে ইউসিএলএস এ, প্রফেসর সুবরায় করছেন, সেটা অনেকটা অ্যাডভান্স হয়েছে, কিছুটা বাকি রয়েছে। তাতে আগামী দিন খুব আস্তে চলেছে, যেখানে হিউম্যান অর্গানের আর দরকার নেই, আমরা আর্টিফিশিয়াল অর্গান হিউম্যানকে ট্রিট করতে পারবো। নট অনলি দ্যাট, নিশ্চয়ই আপনারা জানেন 2024-এ যে ম্যাসেজ জেনারেল হসপিটাল একটা সাংঘাতিক কাজ হয়েছে, সেটা হচ্ছে একটা শুকরের কিডনিকে ইমিউনোলজিক্যালি মনিটর করে মানুষের শরীরে কাজে লাগানো হয়েছিল, এবং সেদিন সে কাজ করেছে। সো জেনো ট্রান্সপ্লান্টেশন, যেখানে অন্য কোনো মানে জেনেসিস এর প্রাণীর শরীরের অর্গানকে ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট ফর দ্য হিউম্যান বডি করে ট্রান্সপ্লান্ট করে তাকে সুস্থ করা সম্ভব, এটা কি বলবো, আমাদের ইমিউনোলজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার। সো আমাদেরকে ভাবতে হবে যে কি করে এই হেলথ কেয়ার, বায়োটেকনোলজি ড্রিভেন হেলথ কেয়ার সার্ভিসকে আমরা সাস্টেনেবল করতে পারি। তার জন্য অনেক রকম চিন্তা ভাবনা চলছে, গ্রিন ম্যানুফ্যাকচারিং, local resilience technology develop করা। I hope very soon Indian intellect will do this, the community intellect of humanity will go for that. So technology has tremendous power, আমাদের এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। শুনলে খুব আশ্চর্য লাগবে যে ইন্ডিয়াতে প্রায় $160 বিলিয়ন একটা বায়োটেকনোলজিক্যাল কাজকর্ম চলছে, যেখানে বিজ্ঞানীরা, গবেষকরা, ইয়াং সায়েন্টিস্টরা ভাবছে কি করে টেকনোলজিকে মানুষের হেলথকে প্রিভেন্ট করা যায়, আরো সুস্থতার দিকে মানুষকে পৌঁছে দেওয়া যায়। সো ইটস এ ট্রিমেন্ডাস মুভ ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। খবর অনেকের কাছে পৌঁছয় না, কারণটা কি, খবরের কাগজে প্রথম পাতায় পলিটিক্যাল খবর আর কোথায় কি হচ্ছে, বাড়ি ভাঙছে, এইসব খবর থাকে, তো এই খবরগুলো আমরা দেখতেই পাই না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গোটা পৃথিবীর নিউ টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারতবর্ষের স্থান এখন তৃতীয়। মিলিয়ন্স অফ পিপলস আর কামিং অন দি সো কল্ড হেলথ ট্যুরিজম ইন দিস কান্ট্রি। সো দিস এই ডেভেলপমেন্টটা কিন্তু এখন হচ্ছে। ক্যাপাসিটি নিয়ে কতগুলো বলছি। সায়েন্স একটা কোল্ড রুমে সায়েন্টিস্টরা সারাদিন গবেষণা করে তার উপর কাজ করে, কিন্তু এই খবরটা যখন মানুষের কাছে পৌঁছতে হয়, সেই দায়িত্ব কারা নেয়? মিডিয়া হাউস। আপনারা যারা আজকে রয়েছেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব যে বিজ্ঞানের এই অগ্রগতির সুবিধে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেটুকুনি করার সেই কাজটা করা। এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আই থিঙ্ক ডক্টরস ডে 1 জুলাই, যে দিনটা আমরা উদ্বোধন করি একটা ভালো স্বাস্থ্যের কোনো কাজের জন্য, এই দিনে আপনারা যারা স্বাস্থ্য সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন বা জেনারেশন সাথে সুস্থ আছেন, আপনারা যদি হেলথকে প্রায়োরিটি দিয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি করে হিউম্যান হেলথকে প্রিভেন্ট করতে সাহায্য করতে পারে সেই দিকে নিয়ে যেতে পারেন, সেই খবরটা মানুষের কাছে পৌঁছে দেন, আমার মনে করবো আজকের এই 1 জুলাই একটি সার্থক। 2021-26 এর 1 জুলাই will be dedicated for sending the message to the community, to the people, so that technology prevents and protects their health. আধুনিক প্রযুক্তির ব্যবহারে চিকিৎসাকে কিভাবে সাধারণ মানুষের হাতের নাগালে আনা সম্ভব, সেই ভাবনা ও চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন নেফ্রোকেয়ারের নেফ্রোলজিস্ট ডক্টর অনির্বাণ পালিত। ইউজুয়ালি যতটা আমি আমার শর্ট ক্যারিয়ারে দেখেছি
হেলথের ব্যাপারটা আমাদের বেশিরভাগ সময় তখনই মনে পড়ে যখন কিছু সমস্যা হয়, তার আগে হয়তো আমরা অতটা সেটা নিয়ে ভাবি না, স্পেশালি কম বয়সে। ওই সময়টা হয়তো একটু পিছন দিকে চলে যায় আমাদের প্রায়োরিটিজে। বাট আমার যেটা মনে হয় যে আমাদের দেশে যখন পপুলেশন বাড়ছে, আমাদের যেমন ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগগুলো বাড়ছে, হেলথের ইম্পর্টেন্সটা অনেকটা জীবনের কম বয়সের থেকে আমাদের বুঝতে হবে যে হেলথ কেয়ার এখন প্রিভেন্টিভ স্টেজে শুরু হয়ে যাওয়া উচিত। তাই জন্য স্যার যে টেকনোলজির যে ইউজ গুলো স্যার বললেন, আজকাল সচেতনতাটা অনেকটা বেড়েছে আর আরো বাড়া উচিত। তো আমাদের হেলথ কেয়ারটাকে প্রিভেন্টিভ ভাবে দেখতে হবে, মানে ডাক্তারের কাছে যেন কাউকে যেতেই না হয়, সেরকম একটা সচেতনতা আমাদের দেশে দরকার। কারণ পপুলেশনটা বাড়ছে, ডাক্তারদের নাম্বারটা কম, তো সেরকম ভাবে অনেক সময় পেশেন্টদেরও অতটা কেয়ার হয় না। তো সেদিক থেকে আমরা যদি দেখি আমাদের দেশের যে ইকোনমিক যে একটা ব্যাপার আছে, যে হেলথ কেয়ার স্পেন্ডিং, এইগুলো যে ব্যাপারগুলো আছে, সেই দিক থেকে একটু পিছিয়ে আছে। তো আমার মেসেজ হবে অ্যাজ আ পপুলেশন আমাদের দেখা উচিত কিভাবে আমরা রোগটাকে আসার থেকে প্রিভেন্ট করতে পারি, যাতে আমাদের কাছে কোনোদিন ডাক্তারের কাছেই না যেতে হয়। সেই দিক থেকে আমাদের দেশেরও তাতে ভালো হবে, ইকোনমিক্সে যত বাজেটারি অ্যালোকেশন এইগুলো তাদের গভর্নমেন্টের সুবিধা হবে। তো আমরা অ্যাজ আ সিটিজেন যদি বেশি সচেতন হতে পারি হেলথের ব্যাপারে, সেটা নিজেদেরও সুবিধা হবে, দেশেরও সুবিধা হবে, আর হেলথ কেয়ারের উপর স্ট্রেনটাও অনেকটা কমবে। সব মিলিয়ে আগামী দিনে প্রযুক্তির হাত ধরে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করে তুলতে এবং সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে যেতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ক্যামেরায় জয় ও অয়নের সাথে জ্যোতি, দিশা ও অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।